দেশে দুইটি যুক্ত বডি, একটি হলো সংযুক্ত কিষাণ মোর্চা আর হলো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন এবং তার সঙ্গে বিভিন্ন কর্মচারী ব্যাংক তার ফেডারেশনগুলো আছেন। এটা 24শে আগস্ট 2023 দিল্লির তালকোটরা স্টেডিয়ামে একটি জাতীয় কনভেনশন হয়েছিল। সেই কনভেনশন থেকে 21 দফা, পরে আরও কিছু দাবি 22 দফা দাবি ঠিক হয়েছিল। তার ভিত্তিতে বিভিন্ন পর্যায়ে সংযুক্ত কিষাণ মোর্চা কৃষকদের জন্য এবং সংযুক্ত ট্রেড ইউনিয়নগুলো বিভিন্ন পর্যায়ে তাদের দাবি নিয়ে এই লড়াই করেছেন। কিন্তু এখন দেখা যায় যে মোদির সরকার শ্রমিক এবং কৃষকদের এই যে উত্থাপিত দাবিগুলো তাকে অস্বীকার করছেন, তাকে কার্যকরী করার জন্য কোনো ভূমিকা গ্রহণ করছেন না। এমনকি সংযুক্ত কিষাণ মোর্চার যে আন্দোলন হয়েছিল আপনারা জানেন, সেটা 384 দিন লাগাতার ধর্ণা হয়েছিল। সেই ধর্ণার পরে নরেন্দ্র মোদী তা বাতিল করেন। এরপরে আমরা প্রত্যাহার করেছিলাম। প্রত্যাহারের পরে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী 9 ডিসেম্বর 2021 এটা লিখিত প্রতিশ্রুতি দিয়েছিল যে এই কৃষক আন্দোলনের যে অপূর্ণ দাবিগুলি তা মানা হবে। তা মানা হয়নি। তার পরিপ্রেক্ষিতে গত 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন গোটা দেশে সংযুক্ত কিষাণ মোর্চা, সেখানে প্রজাতন্ত্র দিবসে ট্রাক্টর প্যারেড এবং ভেহিকেল প্যারেড এবং দেশের 500টি জেলাতে এই প্রতিবাদ সংগঠিত হয়। এরপরও দেখা যায় সরকার কোনো টু শব্দটুকু নেই। তাই এই পরিপ্রেক্ষিতে এই দুইটি সংস্থা, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং সংযুক্ত কিষাণ মোর্চা, তারা বসে আগামী 16ই ফেব্রুয়ারি দুটি পর্যায়ে কৃষকরা সংযুক্ত মোর্চার ডাকে গ্রামীণ ভারত বন্ধ আহ্বান করেছেন। তার লক্ষ্য হইল গ্রামীণ বাজার, মান্ডি, গ্রামীণ সমস্ত যে পরিকাঠামো, কৃষকরা পর্যন্ত জমিতে যাবেন না, ক্ষেতমজুর যারা চাষ করতে যাবেন না, সেইভাবে সিদ্ধান্ত নিয়েছে। ঠিক একই দিনে সংযুক্ত ট্রেড ইউনিয়ন এবং বিভিন্ন কেন্দ্রীয় ফেডারেশনগুলো তারা আহ্বান রেখেছেন শিল্প শ্রমিক, পরিবহন শ্রমিক এবং সরকারি কর্মচারীরা, তারা আলাদা বলবেন তাদের কথা, অর্থাৎ সমস্ত সরকারি প্রতিষ্ঠান বন্ধ করে মোদী সরকারের এই শ্রমিক, কৃষক, কর্মচারী, পরিবহন ক্ষেত্রে যে শ্রমিকরা আছে তার বিরুদ্ধে এই যে অঘোষিত অত্যাচার, নির্যাতন চালাচ্ছেন, তার প্রতিবাদে শ্রমিক ধর্মঘট হবে। এই দুটি আলাদাভাবে হবে, কিন্তু আমরা একসাথে ত্রিপুরাতেও যুক্তভাবে আমাদের যে সংগঠনগুলো আছে, কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো এবং সংযুক্ত কিষাণ মোর্চার যে বিভিন্ন আমাদের কনস্টিটিউয়েন্ট বডি আমাদের রাজ্যের মধ্যে আছে, আমরা একসাথে বসেছিলাম। বসে আমরা ত্রিপুরায় কিভাবে এই কর্মসূচি প্রতিপালন করব এই বিষয়েও সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু সর্বভারতীয় ক্ষেত্রে আহ্বান, এখানে আলাদা করে আর আহ্বানের প্রশ্ন আসে না, আমরা কিভাবে এটা আমাদের রাজ্যে কার্যকরী করব এই সিদ্ধান্ত হয়েছে। আমরা প্রাথমিকভাবে আমরা কেন্দ্রীয়ভাবে রাজ্যে বসেছি। এখন আগামী 31শে জানুয়ারির মধ্যে আমাদের 23টা যে প্রশাসনিক সাবডিভিশন আছে, প্রত্যেক জায়গাতে আমরা যুক্তভাবে বসে সেখানে প্রত্যেক বিভাগের জন্য, মহকুমার জন্য প্রোগ্রামগুলি তারা চক আউট করবেন। আমরা কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত দিয়েছি আমাদের প্রচার অভিযান 1 ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি পর্যন্ত লাগাতার এই আমাদের প্রচার চলবে। বাজারে, হাটে, মাঠে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন কারখানাতে, বিভিন্ন জায়গাতে প্রচারটা চলবে। তাতে আমরা লিফলেট বিলি করব আলাদাভাবে। সংযুক্ত কিষাণ মোর্চা আলাদা একটা লিফলেট করব আমরা কৃষকদের এই বিষয়গুলো নিয়ে, আর শ্রমিক সংগঠনগুলি তারা আলাদা এটা লিফলেট
এবং পোস্টার আমরা করব, যাতে আমরা ঘরে ঘরে যেতে পারি, আমরা আমাদের আবেদন যাতে সবার কাছে নিয়ে যেতে পারি। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আগরতলায় 12 তারিখে বিকালবেলায় আমরা একটি মিছিল করব, যেটা পশ্চিম জেলার আমাদের যে কনস্টিটিউয়েন্ট বডিগুলো তারা নিয়ে, আর যার যার মহকুমাগুলি তারা আলাদা ঠিক করবেন। এই প্রচার যাতে আরও ব্যাপকভাবে সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে পারে, ত্রিপুরায়ও যাতে এই গ্রামীণ ভারত বন্ধ এবং শিল্প, পরিবহন এবং বিভিন্ন সেক্টরে যে বন্ধগুলো, এগুলিকে যাতে ব্যাপকভাবে কার্যকরী করা যায়, তার জন্যই আমরা আপনাদেরকে যে অবহিত করার জন্য আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলন। আমি প্রাথমিকভাবে এটা বললাম, এরপরে আমাদের ট্রেড ইউনিয়ন ফ্রন্টের যে যুক্ত আছে, তার যিনি দায়িত্ব নিয়ে পক্ষে কাজ করেন, কমরেড মানিক দে, যিনি সিআইটিউর সর্বভারতীয় সম্পাদক মণ্ডলীর সদস্য এবং রাজ্য সভাপতি, তিনি বলবেন। বলার পরে অন্যরাও আমাদের এখানে সমস্ত সংগঠনের প্রতিনিধিরা আছেন, তাদেরও যদি প্রশ্ন থাকে তারা কথা বলবেন। গ্রামীণ ভারত বন্ধ, আরেকটি হলো শিল্প এবং শ্রমিক কর্মচারী ধর্মঘট, পরিবহন ক্ষেত্র ধর্মঘট, দেশব্যাপী। সেটা তো মানুষ ঠিক করবে। সবাইকে ধন্যবাদ। শুরুতে যেটা বলবো, ধর্মঘট শখের জিনিস না, আমরা চটচট করে ডাকছি এরকম একটা ধারণা মানুষকে দেওয়ার চেষ্টা হয়। বাধ্য করেছে, শুনছিলেন বলছিল যে আলোচনা বসতে চায় না, কথা বলতে চায় না, একগুঁইমিপনা। এত বড় আন্দোলন হয়েছে, শ্রমিকরা আন্দোলন করছেন, কৃষকরা আন্দোলন করছেন, সরকার তো বসতে পারতেন, কথা বলতে পারতেন। প্রতিশ্রুতি যা দিয়েছেন এগুলো অমান্য করেছেন। উল্টো দিকে আমরা লক্ষ্য করছি, নয়া উদারবাদী অর্থনীতিকে লাগু করার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট বোধহয় তাদের কি মানে নিজেদের সম্পর্কে বোধহয় একটু মানসিক দুর্বলতা তৈরি হয়েছে। সরকারটা আবার আসবে কি না, একটা মানসিক দুর্বলতা বোধহয় তৈরি হয়েছে। এই কারণেই একটু বেপরোয়াভাবে গত কিছুদিন ধরে যাহা খুশি তা করতে শুরু করেছেন। সব কিছু বিক্রি করে দাও এবং কিচ্ছু রাখবে না, এই জায়গাতে চলে যাচ্ছে। যেমন একটা লুটেরা বাহিনী দেশ যখন ছেড়ে চলে যায়, যেমন লুটপাট করে না যায়, ঠিক অনেকটা স্টাইল ধরেছে আমার দেশের কেন্দ্রীয় সরকার। এখন তিনি ওনাকে নিজেকে সেলফ ডিক্লারেশন করেছে রূপকার, দেশের রূপকার, নানা ধরনের ব্যাখ্যা তিনি দিচ্ছেন। কিন্তু ওনাকে আমরা প্রশ্ন করছি, 80 কোটি লোক এখন পর্যন্ত তার রোজগার নেই, খাদ্য সংগ্রহ করতে পারে না। এর জবাব কী দেবেন? এটা আমার বক্তব্য না, কিন্তু এটা সমীক্ষা রিপোর্ট। এটা যে এমন না যে সিআই2 করে বা কৃষক সভা করে বলতে দিয়ে এসে বলছে, তা না। কিন্তু জবাব দিক, এই নিয়ে নতুন ভারত, এই নিয়ে উন্নত ভারতের চেহারা। 80 কোটি লোক, কেউ আদা পেটা খেয়ে, কেউ খেতে পান না, তাকে গিয়ে সারা রাত্র ঘুমানোর কোনো স্কোপ থাকে না। কোত্থেকে ঘুম আসবে যদি খাওয়া না থাকে? এই পরিস্থিতি দেশে এখন নিয়ে গেছেন। এবং গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স যেটা, এটা তো আরও পরিষ্কার। 125টা দেশে কিন্তু সমীক্ষা করে ভারতবর্ষের স্থান হল 111তম। লজ্জা থাকে? লজ্জা আসেনি কি? দেশের প্রধানমন্ত্রী কী করে বলছে যে একটা উন্নত ভারত তৈরি করেছেন এবং নানা ধরনের ব্যাখ্যা দিচ্ছেন। অর্থনীতির ক্ষেত্রে পৃথিবীর 3য় স্থানে চলে আসবেন, কৃষিভিত্তিতে 3য় স্থানের কথা বলছেন। যেই দেশে 80 কোটি মানুষ খেতে পায় না, আধা পেটে খায়, সেই মানুষগুলো রোজগারহীন, সেই দেশে মানুষের জন্য তিনি ব্যাখ্যা দিচ্ছেন যে একটা উন্নত ভারত তিনি তৈরি করছেন। এই নিয়ে উন্নত ভারতের চেহারা। এবং দারিদ্রতা বাড়ছে, আমরা লক্ষ্য করছি। রিসেন্টলি রেগার যে কাজকর্ম করে গরিবরা একটু কাজ টাজ পেতে 60,000 কোটি টাকা ছাঁটাই করে দিয়েছে। কি কাজ পাবে কোত্থেকে? এই ত্রিপুরার যে কাজ করেছে পয়সা পায় না অনেক দিন যাব। তো কী ব্যাপার? বড় লোকদের টাকা মুকুট করে দিচ্ছেন, ট্যাক্সের টাকা, আর গরিবদের টাকা ছাঁটাই করছেন বাজেট থেকে। 60,000 কোটি টাকা ছাঁটাই করে দিয়েছেন। এবং এখানে একটা রিসেন্টলি আমরা লক্ষ্য করলাম, ইনফোসিস, ঠিক আছে, আইটি সেক্টরে বড় কর্তা তিনি, তার কথা মানতে হবে, শুনতে হবে। ইনফোসিসের মালিক বলল যে আইনটাকে সংশোধন করে 70 ঘন্টা করে দাও, উইকলি 70 ঘন্টা কাজ করতে হবে শ্রমিকদের। কোথায় সিদ্ধান্ত হলো? 8 ঘন্টা কাজ, এটা তো আমার অধিকার, এটা আইনও সিদ্ধান্ত। এবং 8 ঘন্টাকে অমান্য করে এখন 70 ঘন্টার দিকে যাচ্ছেন। অলরেডি কর্ণাটক গভর্নমেন্ট এবং আরও কয়েকটা বিজেপি শাসিত রাজ্য তারা নোটিফিকেশন জারি করে দিয়েছেন 70 ঘন্টা কাজের
নির্ধারণ করার জন্য। এতে কি হবে, তার যে এক্সেস, অর্থাৎ 12 ঘন্টা উপরে কাজ হচ্ছে, এতে তার যে এক্সেস ওয়ার্কটা, এক্সেস যে কাজটা করবে 4 ঘন্টা বিনিময়ে কিন্তু সে কিছু পাবে না। উল্টো যে বেকাররা কাজ পেতেন, এই জায়গাতেই কর্মসংস্থানের সুযোগ তৈরি হতো, এই কাজটা তাদেরকে দিয়ে বেশি করে মুনাফার পাহাড় জমাবেন। কার জন্য? আদানি আম্বানির জন্য, ইনফোসিসের কর্তাদের সুবিধা করে দেওয়ার জন্য, তার মুখে হাসি ফুটানোর জন্য। এই চরম অমানবিক এই সিদ্ধান্ত তারা নিয়েছেন, যেটা আইএলওর সিদ্ধান্তের বিরোধী। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যে তার যে সিদ্ধান্তের বিরোধী। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি, উন্নত দেশগুলোর কথা বড়াই করে সেই সমস্ত দেশে কত 36.7, 36.8, ম্যাক্সিমাম 37, 36, 37, 38-এর মধ্যে লোকে জাপান, জার্মান, ফ্রান্স, ইতালি, ব্রিটেন, আমেরিকা উইকলি কাজ করতে হয়। আর আমার দেশে কাজ করতে একটা ওয়ার্কারের এখন এভারেজে 50 থেকে 60 ঘন্টা মতো, এটাকে বাড়িয়ে এখন 72 ঘন্টা নিয়ে যাচ্ছে। তো কাজ পাবে কোথায়? বেকার তো কর্মসংস্থান হবে না। তো এটা কী করবে? আমার শ্রমটাকে লুট করে নিয়ে লুটের হাতে সুযোগ করে দেওয়ার জন্য এই ব্যবস্থা তারা করছেন। এবং এখানে তিনি উল্টো দরিদ্র ভারতে সুযোগ নিয়ে ইসরায়েল এক হানাদার, এবং এদের দেশে 42,000 শ্রমিকদেরকে অফার দিয়েছেন, তোমরা ইসরায়েলে যাও কাজ করার জন্য। তার তো লজ্জা থাকা উচিত যে ইসরায়েল যুদ্ধ বিধ্বস্ত, ইসরায়েল গাজা ভূখণ্ডের উপর আক্রমণ সানিত করছে, মানব সভ্যতার বিরুদ্ধে তাদেরকে গিয়ে সাহায্যের ভূমিকা নিয়েছেন। এবং এখানে মজুরি অস্বাভাবিকভাবে শ্রমজীবীদের কমে গেছে, কল্পনাই করে দেয় না। মজুরি বাড়বে দূরের কথা, মজুরি কমছে, জিনিসপত্রের দাম বাড়ছে, এই অবস্থা চলছে। আমরা বলছি শ্রমকোড বাতিল করো, শ্রমকোডের সুযোগ নিয়ে এগুলো তারা করছেন। বেসরকারিকরণ তো লাগামহীনভাবে চলছে। বিদ্যুৎ আপনারা জানেন বেসরকারিকরণের প্রসেস শুরু হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার বের করেছে। এখন আইনটা পাস করতে পারেনি কৃষক আন্দোলন এবং শ্রমিক আন্দোলনের জন্য। এখন কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার, প্রশাসনিক নির্দেশ দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট এই আইনের যে ধারাগুলি আছে সেগুলি কার্যকর করতে শুরু করেছে। এটা তো মেনে নেওয়া যায় না। এবং এরা এখন আউটসোর্সিং অ্যাপ্রেন্টিসের নামে শ্রমজীবীদের ঠকাচ্ছেন, এবং যেমন খুশি তেমন 5,000, 6,000 মাসে, 3,000, 4,000, 7,000, 8,000 টাকা মজুরি দিচ্ছেন। এই অবস্থা আউটসোর্সিংয়ের নামে গোটা দেশে শ্রম লুট করা একটা কারখানা তৈরি করেছেন, এই অবস্থা চলছে। এই পরিস্থিতির মধ্যে হিট অ্যান্ড রান, আপনারা জানেন, এটাকে কেন্দ্র করে ট্রান্সপোর্টের যে অর্গানাইজেশনগুলো সারা ভারতবর্ষে, ইভেন মালিক সংগঠন, তারা একসঙ্গে বসেছে দিল্লিতে, আলোচনা করেছে, মিটিং হয়েছে। সমস্ত ট্রেড ইউনিয়নগুলো একটা মঞ্চে এসে তারা সেপারেটলি এই হিট অ্যান্ড রানের বিরুদ্ধে যে আইনটা তারা পাশ করিয়েছেন, এটার বিরুদ্ধে দেশব্যাপী 16 তারিখ আলাদা ধর্মঘট ডেকেছেন। এটার নাম দিয়েছেন পরিবহন ধর্মঘট। এটা কিন্তু মালিক এবং শ্রমিক সব একাকার হয়ে গেছে। কারণ একাকার হয়ে গেছে, আক্রান্ত সবাই। তার গাড়ি ব্যবসা গুটিয়ে নিতে হবে, গাড়ি ব্যবসা তো করতে পারবে না, এই অবস্থা তৈরি করেছে। কাজে এই যে মানুষের বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা, এটার বিরুদ্ধে মানুষও সেখানে যখন দেওয়ালে পিঠ থেকে যায়, তখন আর কোনো রাস্তা এখানে আন্দোলনে তাকে নামতে হয়। একটা জিনিস রিসেন্টলি একটা অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার বেরিয়ে গেছেন, যেটা ওপেন অ্যাক্রিজ লাইসেন্সিং পলিসি। এটা আরও ভয়ঙ্কর। এটা কি? এই যে ওয়েল সেক্টরটা, মাটির নিচে তেল এবং খনিজ সম্পদ লুট করার জন্য আদানি আম্বানিদের আরামে কিনতে পারে, আরামে সংগ্রহ করতে পারে, কোনো বিধিনিষেধ থাকবে না, কোনো বাধা থাকবে না। মাটির নিচে তেল গ্যাস লুট করার জন্য কূপগুলি যেগুলো আছে, সেই কূপগুলো নিয়ে নেওয়ার জন্য এই আইনটাকে সংশোধন করে এটা নোটিফিকেশান অলরেডি বেরি করে দিয়েছেন। টেন্ডারিং প্রসেসও শুরু হয়ে গেছে। এতে করে আমাদের ওয়েল সেক্টরটাও বেসরকারিতে চলে যাবে। 91-এ প্রথম আমরা ধর্মঘট করে 1991 সালে উদারীকরণের বিরুদ্ধে ধর্মঘট করে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল ট্রেড ইউনিয়নগুলোর পক্ষ থেকে, দেশ শেষ হয়ে যাবে, বিশাল সমস্যা তৈরি হবে, দেশের স্বনির্ভর অর্থনীতি বিপর্যস্ত হবে, বেকার সমস্যার তীব্রতা বাড়বে, আমরা বলেছিলাম। কিন্তু মানুষ সবাই বিশ্বাস করেনি। এরপরে 22টা ধর্মঘট হয়েছে। 2022 সালের লাস্ট ধর্মঘটটা যদি ধরি, 22টা ধর্মঘট। এই 22টা ধর্মঘটের পর আমাদেরকে বাধ্য করেছে 23তম শিল্প ধর্মঘটে যেতে, এবং আমরা বাধ্য হয়েছি। আজকে কৃষকরা গ্রামীণ ধর্মঘট ডেকেছে, শ্রমজীবীরাও তখন একত্রে বসে 10টা ট্রেড ইউনিয়ন দিল্লিতে বসে না একসঙ্গে। বিএমএসকেও আমরা রিকোয়েস্ট করেছিলাম আসো, কিন্তু বিএমএসের লিডারশিপ আসেনি। তাদের যে ইউনিয়নগুলো আছে তাদের নেতারা বলেছে আপনারা ধর্মঘট ডাকুন, আমরা আন্দোলনে সামিল হব। এবং এর আগে ধর্মঘটটাও কিন্তু আমরা লক্ষ্য করেছি বিএমএসের যারা ওয়ার্কার, এরা কিন্তু আন্দোলনে সামিল হয়েছে। এবং সেখানে গিয়ে বাকি যে ট্রেড ইউনিয়নগুলো আছে, সব কটা ট্রেড ইউনিয়ন ভারতবর্ষের একটা ঐক্যবদ্ধ মঞ্চে এসে তারা সিদ্ধান্ত নিয়েছেন দেশব্যাপী শিল্প ধর্মঘট।
56টা পাবলিক সেক্টর আন্ডারটেকিং আছে, এবং এখানে গিয়ে ফেডারেশন যেগুলো আছে এই ফেডারেশনগুলো তারা সম্মিলিত হয়ে বসেছে। তারা তাদের কিছু দাবি যুক্ত করে, এই যে দাবি এখানে দিয়েছেন যেটা পৈটু বলছিল একটু আগে, এই দাবিগুলোর সঙ্গে তাদের নিজস্ব কিছু দাবি যুক্ত করে তারা নিজেরা আলাদাভাবে যার সেক্টর ওয়াইজ স্ট্রাইক ডাক দিয়েছেন। এবং সবটা মিলিয়ে কিন্তু শিল্প ধর্মঘট, তারা আলাদাভাবে যার সেক্টর ওয়াইজ তাদের নিজস্ব দাবি, যেমন এই যে স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন, তারপর অল ইন্ডিয়া সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন, ব্যাংকিং সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, এই ধরনের যে সেক্টরগুলো আছে তারা সেক্টর ওয়াইজ তাদের কিছু দাবিকে যুক্ত করে সেখানে তারা স্ট্রাইকের দিকে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে। আমরা বলবো যে খাদ্য নিরাপত্তা দিতে হবে সকলের জন্য, সিরিয়াস অবস্থা দেশে, এবং জিনিসপত্রের দাম কমাতে হবে সকলের জন্য। এই হাউজিং স্কিম, হেলথ কেয়ার তো হাসির খোরাক হয়ে গেছে। বেসরকারিতে এমনভাবে নিয়ে গেছেন, স্বাস্থ্য পরিষেবা সব ডকে তুলে দিয়েছেন। আমাদের রাজ্যে তো আমরা দেখছি চিকিৎসা পরিষেবা নামে কিছু আছে? গরিব মানুষ বিনা চিকিৎসা মারা যাওয়া ছাড়া কোনো পথ আছে? এই অবস্থা থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য এটা আমরা বলেছি। শিক্ষা বেসরকারিকরণ করে দিচ্ছে, ছাত্র আন্দোলন করছেন। আমরা বলেছি ভাই কেন আলাদা আন্দোলন, চলো একসঙ্গে। আমরা তাদেরকে অ্যাপিল করেছি তোমরা ধর্মঘটে যাও 16 তারিখ, একই দাবিতে তোমরা তোমাদের শিক্ষার দাবিতে তোমরা ধর্মঘটে যাও, যুবকরা যাতে ধর্মঘটে যাও আমরা তাদেরকেও রিকোয়েস্ট করেছি। এটা এখন দেখা যাক, আমরা আশা করি এটা একটা ব্যাপকতা নেবে এবং ব্যাপকতা যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এবং সাম্প্রদায়িক ফেসিবাদী শক্তির যে আতাতটা আমাদের দেশে একটা চরম আকার নিয়েছে, এবং তার সঙ্গে গিয়ে যুক্ত হয়েছে এখন কর্পোরেট শক্তি। কি সুন্দর মিলন, এত সুন্দর মিলন দেশের মানুষ কখনো দেখেনি। কর্পোরেট যা বলছে সাম্প্রদায়িক শক্তি তা মানছে, সাম্প্রদায়িক শক্তি যা বলছে কর্পোরেট সেক্টর তা মেনে নিচ্ছে। এবং এই যে নেক্সাস, এই যে অশুভ আতাত, এই অশুভ আতাতের বিরুদ্ধে দেশকে রক্ষা করার জন্য দেশপ্রেম, দেশাত্মবোধ যারা আছে, দেশকে যারা ভালোবাসেন, সত্যিকারের এই দেশটাকে রক্ষা যারা করতে চান, তিনি কোন দলের বড় প্রশ্ন, কিন্তু আগে দেশটাকে রক্ষা করার জন্য, মানুষকে বাঁচানোর জন্যই এই লড়াই, এই ধর্মঘট। এবং এই কারণেই দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, ধর্মঘটে সামিল হওয়া ছাড়া কোনো পথ নেই, এবং এই কারণে মানুষ রাস্তায় নেমে প্রতিরোধে সামিল হওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন। আরেকটা নতুন কায়দা শুরু করেছেন। এমনিতেও নতুন নতুন কায়দা তিনি মিথ্যেকে সত্য হিসেবে কিভাবে তুলে ধরতে এগুলো করছেন। নতুন একটা কায়দা কৌশল পেয়েছেন, তথাকথিত জাতীয়তাবাদী স্লোগানকে সামনে আনছেন। জাতীয়তাবাদ এই সমস্ত বিষয়কে এনে এনে এই বিভিন্ন মানুষের সমস্যা, কাজ এবং খাদ্য, বেকারত্ব, মূল্যবৃদ্ধি, স্বাস্থ্য পরিষেবা চাই, শিক্ষা ব্যবস্থা চাই, এগুলি বাটে তুলে দিয়ে তিনি কি এই সমস্ত এগুলি নিয়ে মানুষের চোখটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য বিজেপি সরকার, সেন্ট্রাল গভর্নমেন্ট, বিশেষ করে প্রাইম মিনিস্টার এই ভূমিকা নিচ্ছেন। এবং প্রধানমন্ত্রী দেখবেন প্রতিনিয়ত একটা উন্নত ভারতের চিত্র তুলে ধরার চেষ্টা করছেন, মিডিয়াদেরকেও বাধ্য করছেন এটাকে প্রচার করে দেওয়ার জন্য। এবং সেখানে এই পরিস্থিতিতে আমরা মনে করি যে আন্দোলনের মধ্য দিয়ে মানুষের কাছে যাব, আমরা মানুষের কাছে বোঝাতে চাই। এবং আগামী দিন যে একটা বড় ধরনের লড়াই আসছে, এই লড়াই প্রাথমিক পর্যায়ে যদি তারা তাদের পলিসি চেঞ্জ না করে, তাদের ইকোনমিক পলিসি যে সর্বাত্মক সর্বগ্রাসী যে আক্রমণ করছেন, এই আক্রমণের নীতি যদি তারা চেঞ্জ না করে, বাধ্য হয়ে তখন নিশ্চয়ই কৃষক সংগঠনরা ভাববে। ট্রেড ইউনিয়নগুলো কিন্তু আমরা এখন একটা রাউন্ড ডিসকাশন হয়ে গেছে, আমরা জেনারেলি পলিটিক্যালি কোনো স্লোগান তুলি না, কিন্তু ট্রেড ইউনিয়নগুলো এবার আলোচনা হয়েছে যদি 16 তারিখের মধ্যে কোনো পজিটিভ স্ট্যান্ড না দেখা যায়, বাধ্য হয়ে ট্রেড ইউনিয়নগুলো তখন বলবে যেই সরকারের নীতির জন্য আজকে গোটা দেশের মানুষ আক্রান্ত, সমস্ত অংশের মানুষ আক্রান্ত, সেই দেশের সরকারটাকেই চেঞ্জ না করলে পলিসিকে চেঞ্জ করা যাবে না। কাজে নীতিটাকে চেঞ্জ করার জন্য হয়তো আর শেষ পর্যন্ত এই স্লোগানদের দিকে ঠেলে দেবে, তার জন্য দায়ী থাকবে বিজেপি সরকার। এবং ট্রেড ইউনিয়নগুলো সেই ধরনের স্লোগানের দিকে যেতে বাধ্য করবে তারা। আমরা আশা করি এই আন্দোলনে, এই রাজ্যে জানেন গণতান্ত্রিক পরিবেশ নেই, কথা বলতে দেয় না, এবং একটা অস্বাভাবিক পরিবেশ চলছে। এই পরিবেশের মধ্যে রাজ্যের মানুষের কাছে আমরা অ্যাপিল করব, অনুরোধ করব, আবেদন জানাবো, সাহসের উপর ভর করে এই ধর্মঘটে সামিল হন। যে আক্রান্ত, আপনারা ক্ষতিগ্রস্ত, নানা দিক থেকে আপনারা অসুবিধার মধ্যে আছেন, প্রতিবাদ করুন। প্রতিবাদী একমাত্র আপনাকে উন্নত ভবিষ্যৎ দিতে পারে, প্রতিবাদী একমাত্র আপনার পরিবারের নিরাপত্তা দিতে পারে। ঘরে বসে থেকে সেটা হবে না, তার জন্য চাই প্রতিবাদ। এই প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য রাজ্যবাসী সকলের কাছে আমরা বিনম্রভাবে অনুরোধ জানাবো এই যে শিল্প ধর্মঘটে সামিল হওয়ার জন্য। আর কৃষক সংগঠনগুলোর পক্ষ থেকে তো বইটু বলেছিনি গ্রামীণ ধর্মঘটের কথা, আমরাও শিল্প ধর্মঘটে যাতে সমস্ত অংশের মানুষ সামিল হয় তার জন্য আমরা আবেদন জানাবো। আজকে সকালে ট্রান্সপোর্ট সংগঠনগুলো বসেছিলেন,
তারাও আলোচনা করেছেন, তারা অলরেডি পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছেন এবং এ রাজ্যে পরিবহন ধর্মঘট করার জন্য। আমরা আমাদের রাজ্যে এই ধরনের শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের কাছেও ধর্মঘটের জন্য আমরা আবেদন রাখবো। আমরা আশা করি এই ধর্মঘট সর্বাত্মক হবে এই আবেদন, এবং মানুষের কাছে আমরা দেখেছি আক্রমণের মুখে দাঁড়িয়েও গেল ধর্মঘটগুলিকে তারা সফল করে দিতে পেরেছেন। এই ধর্মঘটও আশা করি আমরা সফল হব। আমি আরেকটু জাস্ট বলে অন্যরা তাদের বক্তব্য রাখবেন। আমরা 26 তারিখে যে আমরা কর্মসূচিটা নিয়েছিলাম গোটা দেশব্যাপী, তাতে সংযুক্ত কিষাণ মোর্চা কালকে রিভিউ করে বসে প্রেস স্টেটমেন্ট দিয়েছেন দিল্লিতে। 1,40,041 ভেহিকেলস, তার মধ্যে ট্রাক্টর হলো 37,000, দু চাকার গাড়ি 85,000। দেশের 500টি জেলাতে এই প্রতিবাদে কৃষকরা, ক্ষেতমজুররা এই 50টি কৃষক সংগঠনের ডাকে সামিল হয়েছে। আমাদের রাজ্যেও আমরা সংযুক্ত কিষাণ মোর্চা 8টি জেলাতে আমরা এই কর্মসূচি করেছি। 8টি জেলাতে প্রায় আমাদের 20টি জায়গাতে এই কর্মসূচি প্রতিপালিত হয়েছে। কিন্তু আমরা দেখলাম এই কর্মসূচিকে কমলপুরের শান্তির বাজারে আক্রান্ত হয়েছে, বিভিন্ন জায়গাতে সোনামুড়া সেখানে আক্রমণ করার জন্য চিন্তা হচ্ছে, উদয়পুরে বিভিন্ন জায়গাতে। এই পরিস্থিতির মধ্যে আমরা যেটা বলবো যে আমরা শুধু সংযুক্ত কিষাণ মোর্চা এবং এখানকার যে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো না, আমরা আহ্বান করব রাজ্যের অন্য সমস্ত ধর্মনিরপেক্ষ কৃষক সংগঠন, শ্রমিক সংগঠন তারাও এগিয়ে আসুক। তারা যদি আমাদের সঙ্গে বসতে তাদের কোনো আপত্তি হয়, তারা তাদের মঞ্চ থেকেই এই ধর্মঘটের সমর্থন করুক, উপায় নেই। আলাদা কর্মসূচি নেওক, আলাদা নয়। আর যদি তারা আমাদের সঙ্গে আসতে চায়, উই ওয়েলকাম দেম। আমরা এখানে বিভেদ আনতে চাই না। আমরা মনে করি দেশের সমস্ত কৃষকদের, শ্রমিক কর্মচারীদের, পরিবহন শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের সমস্যা একটাই, দেশটাকে বিক্রি করে দিচ্ছে। এবং সবচেয়ে খেলাপি যে সরকার, আমি বলেছি এগারই যে এই যে কৃষক আন্দোলন উঠল, লিখিত 9 ডিসেম্বর 2021 লিখিত দিয়েছে মন্ত্রীর পক্ষে তার সেক্রেটারি, যে উৎপাদন খরচের 50% দাম কৃষকদের দেওয়া হবে, এটা অসুবিধা কিছু নেই। সেখানে দেখা গেল এই যে আমাদের 750 জন কৃষক শহীদ হয়েছিল তাদের ক্ষতিপূরণ দেবেন, এটা স্বীকৃত বলেছে, এটা নিশ্চয়ই এটা করা যাবে, অসুবিধা নেই। আমরা তাদের জন্য শহীদ মিনার করতে হবে না, আমরা বেদি বানাবো, একটু জায়গা আমরা চাইছিলাম, আমরা করব। 40,000 কেস কৃষক নেতৃত্বের উপর করে দিয়েছে, তা উইথড্র করবে। অজয় মিশ্র টেনি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার নির্দেশে ওনার ছেলে, উনি মিটিং করতে পারেনি আমাদের প্রতিবাদে, সেই মিছিলে গিয়ে সেখানে পেছন থেকে গাড়ি চালিয়ে 4 জন কৃষক এবং একজন সাংবাদিক বন্ধুকে হত্যা করেছিল। আমরা আমাদের প্রতিবাদে শেষ পর্যন্ত উত্তরপ্রদেশ সরকার তাকে সেখানে জেলখানায় ঢোকাতে বাধ্য হয়েছে সুপ্রিম কোর্টের ইন্টারভেনশনের পরে। কিন্তু অজয় মিশ্র টেনিকে এখনো মন্ত্রিসভায় রেখে দিয়েছে। তো এই যে বিষয়গুলো একেবারে অনর, কোনো বক্তব্য নেই। ফলে এই জায়গায় দাঁড়িয়ে ঠিকভাবেই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই সরকারকে বাধ্য করাবার জন্য দেশের শ্রমিক কৃষকরা আজকে ঐক্যবদ্ধ। আমরা একসাথে এই লড়াইতে, এই ধর্মঘট এটাই শেষ না, এটা শুরু হবে এবং প্রয়োজনে আমরা নিশ্চয়ই, আমাদের সংগঠনের রাজনৈতিক কোনো স্লোগান নেই, কিন্তু প্রয়োজন বোধে এই সরকারকে হটাবার জন্য মোদি যেভাবে দেশকে একেবারে পুঞ্জীভূত করছে তার পকেটে, তার থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের দেশকে বাঁচাতে হবে, তাকে হটাতে হবে।
ওনাকে হটাতে হবে। এটাই হয়েছে আলটিমেট স্লোগান হবে। ফলে এই ধর্মঘটের মধ্য দিয়ে একটা চেতাবনী দেওয়া গোটা দেশের কাছে, গোটা পৃথিবীর কাছে, ভারতবর্ষের শ্রমিকরা, কৃষকরা আজকে ঐক্যবদ্ধভাবে এই মোদিকে চ্যালেঞ্জ করছে। এই হলো আমাদের মূল কথাটা। আসবে সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমি সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনারা যেহেতু আজকের এই সম্মেলনে অংশ নিয়েছেন, আমরা প্রথমেই সংযুক্ত কিষাণ সভার পক্ষে কমরেড পবিত্রবাবু বলেছেন, আমি সারা ভারত কিষাণ সভা এবং সংযুক্ত কিষাণ সভার পক্ষে আমরা আগামী 16 তারিখ ভারতবর্ষের সমস্ত কৃষক সংগঠন এবং কর্মচারী ফেডারেশন, সমস্ত ট্রেড ইউনিয়ন যৌথভাবে এই ধর্মঘটে, গ্রামীণ ধর্মঘট এবং এই সমস্ত সরকারি প্রতিষ্ঠানে সবাই ঐক্যবদ্ধভাবে এই ধর্মঘটের আমরা ডাক দিয়েছি। ত্রিপুরাতেও আমরা সারা ভারত কৃষক সভা এবং সংযুক্ত কিষাণ মোর্চা কেন্দ্রের কৃষি বিরোধী নীতির বিরুদ্ধে আমরা লড়াইটা জারি রেখেছি 1919 থেকে। এখনও সেই লড়াই চলছে, কারণ কৃষকের অবস্থা খুবই করুণ। ভারতবর্ষের কৃষকের যে উৎপাদন হয় ফসল, তার ন্যায্য মূল্য পান না। তার জন্য কয়েক লক্ষ লোক আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। আগামী দিনে আরও সংকট আমাদের ভারতবর্ষে আসছে। কাজেই আমরা সংযুক্ত কিষাণ সভা এবং ফেডারেশনগুলো, ট্রেড ইউনিয়ন সমূহ 16 তারিখ এই বন্ধের আমরা ডাক দিয়েছি কেন্দ্রীয় সরকারের এই নীতির জন্য। আমরা আশা করি ত্রিপুরা রাজ্যের আপামর জনসাধারণের কাছে আমরা সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে অনুরোধ রাখছি যে কৃষক, শ্রমিক বাদেও যারা আপনারা গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ এবং কৃষকের পক্ষে, শ্রমিকের পক্ষে আপনারা আমাদেরকে সমর্থন করেন, সেই আবেদনটুকু রাখছি। আমরা আর বেশি করতে বলতে চাই না। কাজেই এই ধর্মঘটটা সফল করার আমরা বিনম্র অনুরোধ রেখে আমার বক্তব্য শেষ করব। নমস্কার। এখানে আমাদের কনভেনার সব বিস্তৃত বক্তব্য রেখেছেন। একটা বিষয় হচ্ছে, যে দাবিগুলো রাখা হয়েছে শুধু কৃষকের দাবি নয়, এটা সর্বসাধারণের দাবি এবং ছাত্র, শ্রমিক, কৃষক সবাইয়েরই দাবি। আপনারা এখানে দেখেছেন যে শিক্ষা ব্যবস্থা, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা যে বেসরকারীকরণ যেভাবে হচ্ছে, শিক্ষা ব্যবস্থা একবার ভেঙে পড়েছে। আজকে আমাদের ছেলেমেয়েরা ভবিষ্যৎটা কি? অন্ধকার। তাদের কোনো নিরাপত্তা নেই। আজকে শ্রমিকদের কোনো নিরাপত্তা নেই। এই অবস্থায় আমি আহ্বান করব, রাজ্যের যারা রাজনীতিকে বাদ দিয়ে আসুন আমরা সবাই জনগণের স্বার্থে আমরা এই আন্দোলনকে সফল করে তুলি। কারণ আমাদের স্বাস্থ্য ব্যবস্থা একই অবস্থা, যেদিকে যাবেন, যে সেক্টরে যাবেন, সেই অবস্থায় সেখানে শুধু প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি, আর বড় বড় হোল্ডিং ফ্ল্যাক্স লাগানো আছে। আর কি আছে বলুন? আর কোনো কিছু আছে? আমার ভারতবর্ষের যে রাজ্যে এই অবস্থা, এবং মানুষকে ধর্মীয় সুড়সুড়ি দিয়ে যে বিভাজনের রাজনীতি করছেন, আমরা এটাকে তীব্রভাবে নিন্দা করি। মনে করি জনগণের যে সমস্যা, সে সমস্যার সমাধানে এগিয়ে আসবেন। আমাদের আজকে যে জাতীয় সম্মেলন, শ্রমিক সম্মেলন হচ্ছে না দীর্ঘদিন, কেন হচ্ছে না? তাহলে দুর্বলতা আছে, শ্রমিকরা বলবে, উত্তর দিতে পারবেন না তারা। আর আমাদের বর্তমান কেন্দ্রীয় সরকার ক্ষমতায় এসে 2014 সালে তারা যে প্রতিশ্রুতি দিয়েছে, আপনারা সাংবাদিক বন্ধুরাই বলুন তো, কোন প্রতিশ্রুতি তারা রক্ষা করেছেন? একটা কি করেছে? একটাও করেনি। শ্রমিকদের যে অধিকার, অর্জিত অধিকার, আমরা মে দিবস পালন করি, যে অধিকার অর্জন করেছে সেটাকে হরণ করা হয়েছে। তাই আমরা বিএমএস থেকে আরম্ভ করে সবাইকে অনুরোধ করব, আসুন আমরা এই দেশের মানুষের স্বার্থে, রাজ্যের মানুষের স্বার্থে এই আন্দোলনকে সফল করে তুলি। সরকার কে আছে সেই চিন্তা করে লাভ নেই। আমরা মনে করি এটা জনগণের দাবি। এই দাবিকে সফল করার জন্য আমি টিইউসিসি এবং
অগ্রমাই কিষাণ সভার পক্ষে সংযুক্ত কিষাণ পক্ষে থেকে সবাই নিয়ে আহ্বান রাখছি। জগবন্ধু ঠিক আছে কত দূর যাইব রে